এখন তো এই ক্লিনিক্যাল ক্লাস 1 ঘন্টার ক্লাস না? হ্যালো হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা শোনো, আমি তোমাদের কমন কিছু জিনিস যেগুলা পরীক্ষা সংক্রান্ত, এখন তো যেহেতু রুগী নিয়ে আমরা ডিসকাস করতে পারতেছি না, পরীক্ষা সংক্রান্ত কিছু যে সমস্ত প্রশ্নগুলো করে ইন জেনারেল এই কথাগুলো একটু ডিসকাশন করতেছি। কারণ দেখা যায় আমাদের ছাত্ররা ওই ভাইবা বোর্ডে কমন জিনিসগুলা, একবারে গ্রহ জিনিসগুলা, এগুলা তারা এরকম মিস করে। এখন আমরা ডিজিজকে কিভাবে ক্লাসিফাই করি? আচ্ছা তোমাদের পরীক্ষা কবে? স্যার আমরা জানি না কবে স্যার। না না, তোমরা এবার নতুন 5th ইয়ার নাকি? জি স্যার। তাহলে 1.5 বছর তোমরা জানুয়ারিতে করছো নাকি? 5th ইয়ার করছো? না স্যার, আমাদের প্রফ হইছে স্যার। হ্যাঁ স্যার আমাদের মার্চে প্রফ শেষ হইছে। এই মার্চে? স্যার ফেব্রুয়ারিতে, স্যার ফেব্রুয়ারি মার্চ। আচ্ছা ফেব্রুয়ারিতে তোমাদের থেকে সেশন ধরবে কোন জায়গা, কোন থেকে? মে থেকে নাকি না জানুয়ারি থেকে ধরবে? জানাইনি কিছু স্যার আমাদেরকে, আমরা এই বিষয়ে স্যার যাই জানি না। হোক, তোমাদের সামনে 1.5 বছর আছেই তো। স্যার আমাদের তো স্যার 6 মাস আমরা পরে প্রফ দিছি স্যার করোনার জন্য স্যার, সেই ক্ষেত্রে স্যার হয়তো বা 1.5 বছর নাও ধরতে পারে। ওটা তো পিছিয়ে গেছে, এটা তো করোনার জন্য তো অনেকে লস করছে। যাই হোক, আমরা ডিজিজ কে কিভাবে ক্লাসিফিকেশন করি? ডিজিজ একদম বলো। ক্লাসিফাই ডিজিজ স্যার অ্যাকিউট ডিজিজ আর স্যার ক্রনিক ডিজিজ। আর কিভাবে করা যায়? এইভাবে করে না, অ্যাকিউট ক্রনিক তো এটা পার্টিকুলার কোন ইয়ার ক্ষেত্রে হয়। স্যার কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড। হ্যাঁ, আর কি? কনজেনিটাল, অ্যাকোয়ার্ড। হ্যাঁ, অ্যাকোয়ার্ডের ভিতরে কি কি? স্যার প্রাইমারি আর সেকেন্ডারি। বলো, প্রাইমারি কি কি, সেকেন্ডারি কি কি? প্রাইমারি সেকেন্ডারি এগুলো তো ইয়ের ক্ষেত্রে হয়। আমরা ডিজিজকে মোটামুটি কতগুলা ভাগে করতে পারি। একটা যেমন কনজেনিটাল ডিজিজেস, আর অ্যাকোয়ার্ড ডিজিজের ভিতরে আমাদের কিছু ইনফ্লামেটরি ইনফেকশাস ডিজিজ আছে, ঠিক আছে? ইনফ্লামেটরি বা ইনফেকশাস ডিজিজ। তারপরে অর্থোপেডিক্সের ক্ষেত্রে আমাদের ট্রমার কারণে কিছু হয় পোস্ট ট্রমাটিক ডিজিজেস, ঠিক আছে? হ্যাঁ, তো এইটা ট্রমাটিক মেলিং। তারপর হলো আমাদের কিছু আছে টিউমার্স। হ্যাঁ, টিউমার্সের ভিতরে কিছু আছে। আর স্পেসিফিক কিছু ইনফেকশন আছে, যেমন টিউবারকুলাস ইনফেকশন, সিফিলিটিক ইনফেকশনের ভিতরে এইগুলা। আর জেনারেলাইজড যে কিছু ইনফেকশন আছে, এইগুলা ইনফেকশাস ইনফেক্টিভ ডিজিজের ভিতরে এইগুলা পড়ে। আর এইভাবে আর কি আমরা মোটামুটি সব ডিজিজ গুলাকে, সব যে কোনো ডিসিপ্লিনারি ডিজিজ গুলাকে এইভাবে আমরা এরকম ভাগ করতে পারি, ঠিক আছে? তো কনজেনিটাল ডিজিজ বলতে আমরা কি বুঝি? কনজেনিটাল, হ্যালো শোনা যাচ্ছে? কনজেনিটাল মানে হচ্ছে স্যার মানে জন্মের আগে স্যার হচ্ছে জন্ম নেওয়ার পরে যে ডিফেক্ট নিয়ে স্যার জন্ম নেয় স্যার, যে ডিজিজ গুলো এরকম। কনজেনিটাল ডিজিজ যেগুলা নিয়ে সে জন্মগ্রহণ করে। ওনারা কথা বলতে বললো পরে, ঠিক আছে? যেটা যে রোগ নিয়ে মানুষ জন্মগ্রহণ করে সিন্স বার্থ,
ডিজিজ সিন্স বার্থ, যেরকম কিছু রোগ আছে কনজেনিটাল, যেমন হার্টের কিছু ডিজিজ আছে, কনজেনিটাল ডিজিজ আছে, কিডনির কনজেনিটাল কিছু ডিজিজ আছে, যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে এগুলো হলো congenital। আর বাকি হলো অ্যাকোয়ার্ডের ভিতরে পড়ে, বাকি সব ডিজিজ হলো অ্যাকোয়ার্ডের ভিতরে পড়ে। যেমন ইনফেক্টিস রিলেটেড, এটার নাম বলো দেখি, মোস্ট কমন। ওটা স্যার ইনফেক্টিভ ডিজিজ অর্থোপেডিক্স মোস্ট কমন ডিজিজ যেটা। অস্টিওমাইলাইটিস স্যার, অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস অর্থোপেডিক্স এর মোস্ট কমন ইনফেক্টিভ ডিজিজ। এমনি ইন জেনারেল যেগুলা, যেমন এই তোমার বয়েল আছে, কার্বাঙ্কুল আছে, সেলুলাইটিস আছে, এটা ইন জেনারেল, এটা সার্জারি রিলেটেড হয়, আমাদের লিমস রিলেটেড, অর্থোপেডিক্স রিলেটেড হতে পারে, কিন্তু অর্থোপেডিক্স এর জন্য আমাদের যেটা স্পেসিফিক ইনফেকশন যেটা, সেটা হলো অস্টিওমাইলাইটিস। এটার ভিতরে অস্টিওমাইলাইটিস মোস্ট কমন। আচ্ছা, আর আমাদের ইয়ের ভিতরে আছে তোমার এই কিছু টিউমার্স আছে, টিউমার্স, বোন টিউমার্স আছে, ঠিক আছে। বোন টিউমার্স এর ভিতরে এখানে ওইরকম তোমার ক্লাসিফিকেশন আছে বোন টিউমার্স এর ভিতরে, যেটা ভাইবা বোর্ড এবং রিটেনেও তোমার আসতে পারে। সেটা হলো যে বোন ক্লাসিফাই বোন টিউমার্স। একটা হলো যে এজ এ হোল যদি টিউমারকে আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে একটা হলো প্রাইমারি টিউমার, আর একটা হলো সেকেন্ডারি টিউমার, ঠিক আছে। সেকেন্ডারি আচ্ছা, প্রাইমারি টিউমারের ভিতরে বেনাইন এন্ড মেলিগন্যান্ট দুই ভ্যারাইটি আছে, বেনাইন এন্ড মেলিগন্যান্ট ভ্যারাইটি, ঠিক আছে। তো মনে রাখার মতো যেটা আমাদের বোন টিউমার্স এর ভিতরে মোস্ট কমন টিউমার্স কোনটা, হয় প্রাইমারি টিউমার আর সেকেন্ডারি টিউমার্স, তোমাদের কি ধারণা? অস্টিওসার্কোমা স্যার। প্রাইমারি আর সেকেন্ডারি, হুইচ ওয়ান ইজ কমন? Secondary. সেকেন্ডারি হলো মোস্ট কমন, সেকেন্ডারি বোন টিউমার কমন, বোন টিউমার্স। আর প্রাইমারির ভিতরে এগুলো পরে আসতেছে। সেকেন্ডারি বোন টিউমার্স সাধারণত এইগুলো যে ভাইবার প্রশ্ন এবং ইয়ে আসে কোন জায়গায় এফেকশন হয়, সেকেন্ডারি এফেকশনটা কোন জায়গায়, কোন জায়গায় এফেক্ট করে, এটা ভাইবার প্রশ্ন আর কি। স্যার লোয়ার লিম্ব স্যার, নো, এগুলা স্পাইন কে এফেক্ট করে বেশি। ডরসাল স্পাইনে ম্যাক্সিমাম দেখা যায়, এগুলা হলো মোস্টলি এগুলা ইয়ে হয়, সেকেন্ডারি আসে এই জায়গায়। আর বাকি অন্যান্য জায়গায় আসতে পারে, অন্যান্য ভিতরে আছে, যেমন আমাদের হিউমারাসের আপারেন্টে, হিউমারাসের আপারেন্ট, ফিমারের আপারেন্ট, এইগুলা হলো সেকেন্ডারি কমন। আর এমনি রিপসেও আসতে পারে, রিপস। তো প্রাইমারি বোন টিউমার্স এই হলো সেকেন্ডারি, এইগুলা প্রাইমারি বোন টিউমার্স এর ভিতরে, প্রাইমারি বোন টিউমার্স এর ভিতরে মোস্ট কমন বোন টিউমার্স কোনটা? মেলিগন্যান্ট বোন টিউমার্স প্রাইমারি। স্যার অস্টিওসার্কোমা স্যার। অস্টিওসার্কোমা। স্যার ইউরিং সার্কোমা স্যার। না, অস্টিওসার্কোমা। প্রাইমারির ভিতরে কমন, মোস্ট কমন হলো তোমার মেলিগন্যান্ট এর ভিতরে হলো তোমার কি, এটা হলো তোমার আরে মনে আসতেছে না, এটা হলো তোমার মাল্টিপল মাইলোমা হলো কমন, মোস্ট কমন ইয়ে হলো প্রাইমারি মেলিগন্যান্ট বোন টিউমার্স, মেলিগন্যান্ট মেলানো এই কি মাল্টিপল মাইলোমা আমরা ইজিলি ডায়াগনোজ করতে পারি যদি স্কালের একটা এক্সরে করা যায়, স্কালের এক্সরে, তাহলে মাল্টিপল পাঞ্চ আউট লিশন থাকে স্কাল বোনের ভিতরে। আর যদি ইউরিন অ্যানালাইসিস করি তো যে বেন জোনস প্রোটিন পাওয়া যাবে, ঠিক আছে। এই আর এমনি আমরা যেগুলা প্রাইমারি বোন টিউমারকে তো যে বেনাইন এন্ড মেলিগন্যান্ট এই দুই ভাগে ভাগ করা যায়।
কমন বেনাইন টিউমার্স কয়টার নাম বলো, বেনাইন টিউমার্স, প্রাইমারি বোন টিউমার্স। অস্টিওকন্ড্রোমা, তারপর হচ্ছে স্যার অস্টিওয়েড অস্টিওমা, হ্যাঁ তারপর হচ্ছে স্যার হ্যাঁ, কন্ড্রোমা, অস্টিওব্লাস্টোমা, অস্টিওব্লাস্টোমা, হেরিডিটারি এক্সোস্টোসিস যেটা মোস্ট কমনলি ওয়ার্ডে আসলে দেখতে পাবো। হ্যাঁ, মাল্টিপল হেরিডিটারি এক্সোস্টোসিস যেটা অস্টিওকন্ড্রোমা। হ্যাঁ, এটা ওয়ার্ডে পাওয়া যায়, ইয়াং এজের থেকে শুরু হয়, এই জন্মের পরে থেকে অনেক সময় দেখা যায় যে এগুলা ডেভেলপ করা শুরু করে। এটা হলো কমন। আর একটা কমন আছে যেগুলা, এগুলো একটু বয়স্কদের পাওয়া যায়, সেটা হলো জিসিটি, জায়ান্ট সেল টিউমার, জায়ান্ট সেল টিউমার্স। ঠিক আছে, এগুলো হলো কমন টিউমার্স। এক্সোস্টোসিস বা হেরিডিটারি মাল্টিপল এক্সোস্টোসিস, এইটা কোন কোন বোন সাধারণত আমাদের এফেক্ট করে, কমন সাইট অনেক সময়। হ্যাঁ, ফিমার আর স্যার হচ্ছে গিয়ে হিউমারাসের শোনো, অ্যারাউন্ড দি নি জয়েন্ট, লোয়ার এন্ড অফ দি ফিমার, আপার এন্ড অফ দি টিবিয়া, এটা কমন জায়গা। ঠিক আছে, আপার এন্ড অফ দি ইয়াও হইতে পারে, ফিমারও হইতে পারে, নট দ্যাট মাচ কমন। আর হইলো আমাদের হিউমারাসের আপার এন্ড অফ দি হিউমারাস, স্ক্যাপুলা, স্ক্যাপুলা তো হইতে পারে। এগুলো হলো মোস্ট কমন আর কি। আর এটিপিক্যাল সাইট কোন সময় আরো অনেক জায়গায় হইতে পারে আর কি, এটিপিক্যাল সাইট তো কম। ঠিক আছে, এই হলো হেরিডিটারি এক্সোস্টোসিস। আর আমাদের এই যে যেমন জিসিটি বললাম, জিসিটির কমন সাইট কোনটা? জিসিটি, জায়ান্ট সেল টিউমার। জায়ান্ট সেল টিউমারকে আমরা সাধারণত বেনাইন হিসেবে ট্রিট করি। একটা ভ্যারাইটিজ আছে, সেটা হলো মেলিগন্যান্ট জায়ান্ট সেল টিউমার। মেলিগন্যান্ট জায়ান্ট সেল টিউমার, এটা হলো তো নামেই বোঝা যায় এইটা মেলিগন্যান্ট ভ্যারাইটি। এটা বারে বারে রিকার করে এবং এটার রেজাল্টও খারাপ। যাই হোক, বেনাইন মেলিগন্যান্ট টিউমার, এই জিসিটি যেটা, এটা আমরা বেনাইন হিসেবে ট্রিট করি। এটার কমন সাইট হলো অ্যারাউন্ড দি নি জয়েন্ট, লোয়ার এন্ড অফ দি কন্ডাইলস গুলা, দুই কন্ডাইল, ল্যাটারাল মিডল কন্ডাইল এফেক্ট করে, টিবিয়ার আপার এন্ডে এফেক্ট করে এটা। তারপরে হিউমারাসের আপার এন্ড অফ দি হিউমারাস, হেড, অ্যারাউন্ড দি হেড, এখানেও জিসিটি হইতে পারে। আর আরেকটা কমন সাইড হলো ডিস্টাল এন্ড অফ দি রেডিয়াস, রিস জয়েন্টের এখানে ডিস্টাল রেডিয়াসের ভিতরে এটা মোস্ট কমনলি জায়ান্ট সেল টিউমার এফেক্ট হয়। আচ্ছা, ভিতরে হইতে পারে আমাদের স্পাইন বোনেও, স্পাইন আমাদের ভার্টিব্রার ভিতরেও জিসিটি হইতে পারে, জিসিটি এবং হেমানজিওমা এগুলো হইতে পারে। ঠিক আছে, এই হলো এই জায়ান্ট সেল টিউমারের মোস্ট কমন সাইট, এফেকশন অফ কমন সাইট। আর মেলিগন্যান্ট বোন টিউমার্স এর ভিতরে, প্রাইমারি মেলিগন্যান্ট বোন টিউমার্স এর ভিতরে আরো কিছু কমন বোন টিউমার্স আছে, বলো। তো এর ভিতরে আছে আমাদের, তোমরা যার আগে যেটা বললা, অস্টিওসার্কোমা, ইয়ং সার্কোমা, এই দুইটা মোস্ট কমন। অস্টিওসার্কোমার এফেকশন হলো সেকেন্ড ডিকেড 10 থেকে 20, এই বয়স হলো মোস্ট কমন সাইট, কমন এজ, যে এই যে অস্টিওসার্কোমা পাওয়া যায়। আর ইয়ং সার্কোমা ফার্স্ট ডিকেডস, এই প্রথম 10 বছরের ভিতরে ইয়ং সার্কোমা। অস্টিওসার্কোমার অ্যানাটমিক্যাল সাইট হলো মোস্ট কমন সাইট হলো অ্যারাউন্ড দি নি জয়েন্ট, লোয়ার এন্ড অফ দি ফিমার, আপার এন্ড অফ দি টিবিয়া। এইটা এছাড়াও অন্য জায়গায় হতে পারে, কিন্তু মোস্ট কমনলি এই এরিয়াটাতে দেখা যায় আর কি, অ্যারাউন্ড দি নি জয়েন্ট। অস্টিওসার্কোমা কিভাবে মেটাস্টেসিস করে, কোন রুটে? এটা তোমার বেসিক প্যাথোলজির কথা। সার্কোমা আর কার্সিনোমা দুইটার মেটাস্টেসিস, রুট অফ ট্রান্সমিশন। সার্কোমা স্যার, সার্কোমা হেমাটোজেনাস আর কার্সিনোমা লিম্ফেটিক। ঠিক আছে, এইগুলা কিন্তু ভুললে চলবে না, এই কথাগুলা ভাইবা বোর্ডে একবারে গ্রস কথাবার্তা হিসেবে করা হয় আর কি, হিসাবে নেওয়া হয়।
সার্কোমা হলো হেমাটোজেনাস রুট, আর কার্সিনোমা হলো লিম্ফেটিক রুটস, এগুলা মেটাস্টেসিস করে। আর অস্টিওসার্কোমা আর হলো আমাদের মেটাস্টেসিস প্রথমে কোন জায়গায় আমরা পাই এগুলা? লিভার। লাংসে যায়, লাংসের ভিতরে এগুলা তো মেটাস্টেটিক। অনেক সময় যদি একবারে ভেরি আর্লি স্টেজ হয় তখন তো সিটি স্ক্যান করে এগুলাকে ডিটেক্ট করতে হয়, কিন্তু দেখা যায় অস্টিওসার্কোমা এত এরকম ম্যালিগন্যান্ট যে এগুলা সিম্পল এক্সরে তে ওইটা ধরা পড়ে। চেস্ট এক্সরে করলে ক্যানন বল এপিয়ারেন্স, মাল্টিপল ক্যানন বল এপিয়ারেন্স থাকে চেস্টের ভিতরে, চেস্ট এক্সরের ভিতরে এইগুলা ধরা পড়ে। তারপরে যাই হোক, এখন এগুলার তো ম্যানেজমেন্ট এটা আসলে আলাদা পার্টিকুলার ভাবে এরকম ম্যানেজমেন্ট, এগুলা পার্টিকুলার ভাবে এরকম আলাদা ভাবে এরকম করাবো। আমি তোমাদেরকে মোটামুটি গ্রস একটা দিতেছি, বাকি এগুলা ডিটেলস কিছু পড়ালেখা করতে হবে। আচ্ছা, এই হলো আমাদের আর ইয়ং সার্কোমা হলো মেটাফাইশিয়াল লিজন অফ দি যে অ্যারাউন্ড দি নিজন মেটাফাইসিস, অ্যারাউন্ড দি মেটাফাইশিয়াল এফেকশন হয়। আর ইয়ং সার্কোমা হলো ডায়াফাইশিয়াল টিউমার, এটা হলো এন্ডোস্টিয়াল অরিজিন, ডায়াফাইসিস থেকে এটার অরিজিন হলো ডায়াফাইসিস। এর মোস্ট গ্রস কথা, কমন কথা আর কি, এটা যে অস্টিওসার্কোমা মেটাফাইশিয়াল অরিজিন আর ইয়ং সার্কোমা ডায়াফাইশিয়াল। অস্টিওসার্কোমা সেকেন্ড ডিকেডস অফ এজ এফেক্টেড, আর ইয়ং সার্কোমা ফার্স্ট ডিকেডস। একবারে এই কথাগুলো সবসময় মনে রাখা লাগবে। অস্টিওসার্কোমা হেমাটোজেনাস রুটে মেটাস্টেসিস করে, আর কার্সিনোমা লিম্ফেটিক রুটে মেটাস্টেসিস করে। অস্টিওসার্কোমা মেটাস্টেসিস হলে লাংসে হয়, ক্যানন বল এপিয়ারেন্স হয়, এক্সরেতে এগুলা হয়, ভিজিবল হয়। এই মোটামুটি বোন টিউমার্স এর ভিতরে বোন টিউমার্স, আরো কিছু আমাদের বোন টিউমার্স আছে, কমন বোন টিউমার্স। এগুলো সিস্টিক লিশন হয়, যেমন সিস্টিক লিশন তো এই আমাদের যে বলছিলাম যে এই যে জিসিটি যেটা জায়ান্ট সেল টিউমারে হয়। এছাড়া আমাদের আছে সিম্পল বোন সিস্ট, তারপরে ইউনিক্যামেরাল বোন সিস্ট, একটা চেম্বার ইউনিক্যামেরাল বোন সিস্ট, এসবিসি সংক্ষেপ। আরেকটা হলো সিম্পল বোন সিস্ট এসবিসি, আর ইউবিসি ইউনিক্যামেরাল বোন সিস্ট। এইগুলা হলো আমাদের সিস্টিক লিশনের ভিতরে এগুলা হয়। আর এগুলার আমাদের যে বোন টিউমার্সের অনেক সময় দেখা যায় যে রোগীরা খেয়ালই করে না, কিন্তু সাডেন দেখা গেল যে কোনো ট্রিভিয়াল কোনো ইনজুরির কারণে ফ্র্যাকচার নিয়ে চলে আসে। ইনভেস্টিগেশন করলে দেখা যায় যে তার এরকম বোন টিউমার্স ফ্র্যাকচার হয়ে গেছে। আর সেকেন্ডারিজ যে বোন টিউমার্স গুলো হয় সাধারণত সেকেন্ডারিজ, এগুলো ওইরকম রোগীরা ওইরকম প্রাইমারি সাইড তো আমরা অনেক সময় ওইটার তো খেয়ালই থাকে না। যখন সেকেন্ডারি হয়, অ্যাফেকশন হয়, এবং ওই বোন যখন দেখা যায় যে পার্টিকাল ডিফেক্ট দেখা দেয়, ও হয় ফ্র্যাকচার নিয়ে আসে, তখন এগুলাকে করা হয় যে এটা সেকেন্ডারিজ। তো সেকেন্ডারিজ এর বললাম মোস্ট কমন সাইড হলো আপার লিম্বস হলো আপার হিউমারাস, এখানে হলো মোস্ট কমন। আর লোয়ার লিম্বস হলো আপার ফিমারের ভিতরে হয়, এফেকশন হয়, এবং অনেক সময় দেখা যায় হাঁটতে গিয়া পড়ে গেছে। তো হিস্ট্রি এরকমই দেয় তারা যে আমি তো পড়ার পরে ভেঙে গেছে, আসলে পড়ার পরে ভাঙে নেই, ভাঙছে তারপরে পড়ছে। কথাটা হলো এরকম, যে ভাঙার পরে পড়ছে, আরেকটা হলো পইরা ভাঙছে। একটা হলো পোস্ট ট্রমা, আর একটা হলো ফ্রি ট্রমা, তার ট্রমার আগে এটা ভাঙিয়ে গেছে, তারপরে সে পড়ে গেছে, কিন্তু রুগীরা হিস্ট্রি ভেবে দেয় যে পরে ভেঙে গেছে। আসলে সেকেন্ডারি টিউমার্স এর হলো যে এটা তার ওয়েট বেয়ারিং বোন হইলে, যেমন ফিমার আপার এন্ডে হইলে, যে এটা তো দেখা যায় যে অনেক সময় দেখা যায় একটা কর্টেক্স, পুরা লেটারাল কর্টেক্স দেখা গেল ম্যাক্সিমাম অংশ যখন এরকম অস্ট্রেলাইটিক হয়ে লিশন হয়ে যায়, তখন আর বডি ওয়েট নিতে পারে না, তো একটা কর্টেক্স ওয়েট নিতে গিয়ে দেখা যায় ভেঙে যায়, তারপরে রুগী পড়ে যায়, কিন্তু রুগীরা হিস্ট্রি দেয় যে পরে ভাঙছে, পরীক্ষা করলে এটা দেখা যাবে। তো এখন একটা পোস্ট ট্রমাটিক ফ্র্যাকচার, আর একটা হলো যে সেকেন্ডারি ফ্র্যাকচার, এটা আমরা
এক্স রে দেখা কিভাবে এরকম ডিফারেন্সিয়েট করবে? এক্স রে দেখেই বোঝা যাবে যে এটা ট্রমাটিক ফ্র্যাকচার আর এটা হলো সেকেন্ডারি ফ্র্যাকচার। কিভাবে ইয়ে করতে পারবো তোমরা বলো? হুম, হ্যালো, বলো একটা এক্স রে দেখা এটা ট্রমাটিক ফ্র্যাকচার, পোস্ট ট্রমাটিক ফ্র্যাকচার, আর এটা সেকেন্ডারি ইয়ে আর কি ফ্র্যাকচার ডিউ টু যেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এক কথায় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটা কিভাবে বোঝা যাবে? একটা ট্রমাটিক ফ্র্যাকচার, পোস্ট ট্রমাটিক ফ্র্যাকচার আর একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটা এক্স রে দেখেই আমরা ডায়াগনোসিস করতে পারি। শোনো, এটা তো কমন, যেটা বললাম। পোস্ট ট্রমাটিক ফ্র্যাকচার তো রোগীর একটা হিস্ট্রি দিবে, সে অ্যাক্সিডেন্ট করছে, মারামারি হয়েছে বা যে কোনো একটা হিস্ট্রি দিবে, ঠিক আছে না? এটা একটা হিস্ট্রি একটা, এই হিস্ট্রি একটা সাজেস্টিভ একটা হিস্ট্রি পাওয়া যাবে। আর সেকেন্ড যেটা আমরা এক্স রে দেখে যেটা বুঝবো ট্রমাটিক ইয়ের ক্ষেত্রে, তার কর্টিক্যাল কোনো ডিফেক্ট থাকবে না, যেমন অস্ট্রেলাইটিক কোনো লিশন বা এরকম কিছু পাওয়া যাবে না। একটা নর্মাল বোন, দুইটা কর্টেক্স, তার ডেপথ, অ্যানাটমিক্যাল যে ইয়ে যেটা আছে এটা সব ঠিক আছে। এর ভিতরে এরকম দেখা গেছে ইয়ে ইনজুরির কারণে তার ইয়ে হয়েছে। আর সেকেন্ডারি টিউমার যেটা তো বললামই, যেটা অস্টিওলাইসিস হয়, যে কোনো একটা কর্টেক্স বা দেখা যায় অনেক সময় পুরা দুই বাইকর্টিক্যাল ইয়ে হয়ে যায়, এফেকশন হয়। এফেকশন হলে এই কর্টেক্সটা তো দুই কর্টেক্স যদি হয়ে যায়, যে কোনো সামান্য একটু ট্রিভিয়াল ইনজুরি হলে এটা ফ্র্যাকচার হয়ে যাবে। সাথে সায়েন্স অফ অস্টিওলাইসিস, আশেপাশে দেখা যাবে যে হাড্ডি খেয়ে ফেলছে। অস্টিওলাইটিক মানে কি, যে হাড় খেয়ে ফেলছে, লাইসিস হয়ে গেছে। তো এটা তো এক্স রে দেখলেই বোঝা যায়। আচ্ছা, এখন কমন যেটা একটা প্রশ্ন, যে সেকেন্ডারি টিউমার্স, এখানে যে কোনো একটা বনের সেকেন্ডারি টিউমার্স আছে, প্রাইমারি মোস্ট কমন প্রাইমারি কোন জায়গা থেকে সেকেন্ডারি টিউমার গুলো আসতে পারে? কমন সাইটস, প্রাইমারি কমন সাইটস কয়টা বলো? প্রোস্টেট, হ্যাঁ। আগে নিচে চলে গেল, উপর থেকে আসো, মনে রাখার জন্য সুবিধা। থাইরয়েড, ঠিক আছে, থাইরয়েড ম্যালিগন্যান্সি। তারপরে আরেকটু নিচে আসলে চেস্ট, ব্রেস্ট, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট টিউমার আর চেস্ট, ইয়ে আর কি আমাদের লাংসের লাংস ক্যান্সার গুলা এগুলা হয়। আর একটু নিচে আসলে কিডনি টিউমার, ইন্টেস্টাইনাল ম্যালিগন্যান্সি। আর তারপরে নিচে হলো প্রোস্টেটিক কার্সিনোমা। এইগুলো হলো মোস্ট কমন সাইট। চারটা পাঁচটা ছয়টা কমন সাইট আছে প্রাইমারি টিউমার। তাহলে একটা হলো থাইরয়েড, তারপর হলো লাংস টিউমার, লাংস কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, কিডনির কার্সিনোমা কিডনি ম্যালিগন্যান্সি, তারপর হলো প্রোস্টেট এবং ইন্টেস্টাইন। এই পাঁচটা ছয়টা জায়গা থেকে এগুলো হলো প্রাইমারি সাইট। আর সেকেন্ডারি তো এফেকশন আমি বললাম, যেগুলো মোস্ট কমনলি আপার এন্ড অফ দি হিউমারাস, আপার এন্ড অফ দি ফিমার, এই সমস্ত জায়গায় আসতে পারে। আরো জায়গায় যেতে পারে, যেমন স্পাইনে তো বললাম যে মোস্ট কমন সাইট হলো সেকেন্ডারির জন্য স্পাইন, যে কোনো স্পাইন, সার্ভাইকাল স্পাইন, থোরাসিক স্পাইন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এফেক্টেড হয়। ঠিক আছে, এখন আর একটা প্রশ্ন আসে যে মোস্ট অফ দি টিউমার্স, সেকেন্ডারি টিউমার্স হলো অস্টিওলাইটিক টিউমার। একটা টিউমার আছে অস্টিওব্লাস্টিক, সেটা কোনটা? অস্টিওব্লাস্টিক একটা টিউমার আছে, বলো। স্যার ইউরিন সার্কোমা। না, শোনো, এটা অস্টিওব্লাস্টিক একটা টিউমার, সেটা হলো প্রোস্টেটিক কার্সিনোমা, ক্যান্সার প্রোস্টেট, কার্সিনোমা প্রোস্টেট। ঠিক আছে, এটা অস্টিওলাইটিক অস্টিওব্লাস্টিক ইয়ে হয়, নিলিশন হয়। এবং ম্যাক্সিমাম হলো তোমার পেলভিক বোনে হয়, আমাদের আইলিয়ামের ভিতরে এগুলো অস্টিওব্লাস্টিক লিশন পাওয়া যায়। এটা মনে রাখতে হবে, এগুলা কিন্তু মোস্ট কমন কথা ভাইবা বোর্ডের। এগুলা উত্তর না দিতে পারলে স্যাররা খুব মাইন্ড করেন। একবারে গ্রস কথাবার্তা আমি তোমাদের যেগুলো বলতেছি, গ্রস কথাবার্তা, এবং এই কথাবার্তা গুলা যদি তোমরা মনে রাখতে পারো, আমার মতো মনে হয় না তো যে ভাইবা বোর্ডে তোমাদের ফিল করাবে।
এই কতগুলা জিনিস আর কি আমাদের টিউমারের ক্ষেত্রে। তাহলে টিউমারের ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশন হলো প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারির ভিতরে বেনাইন, ম্যালিগন্যান্ট, আর সেকেন্ডারির ভিতরে বললাম সেকেন্ডারির ভিতরে মোস্ট কমন সাইড হলো মোস্ট কমন সাইড হলো আমাদের স্পাইন, আর আদার বোনসের ভিতরে হলো আপার এন্ড অফ দি হিউমারাস, আপার এন্ড অফ দি ফিমার, এবং এগুলোর ভিতরে কি অস্টিওলাইটিক লিশন থাকে। সেকেন্ডারির ভিতরে অস্টিওলাইটিক লিশন থাকে। অস্টিওলাইসিসের কারণে বোন উইক হয়ে যায়, এবং ওয়েট বেয়ারিং বোন হলে যে শরীরে ওয়েট দিতে পারে না, তো তারপরে ফ্র্যাকচার হয়ে যায়। এই জন্য এটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ফ্র্যাকচার ডিউ টু প্যাথোলজি অফ দি বোন, এটা হলো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আর পোস্ট ট্রমাটিক ফ্র্যাকচার তো এখানে কোনো প্যাথোলজি নাই, ইট ইজ ডিউ টু ট্রমা, হাই ভেলোসিটি আর লো ভেলোসিটি এনিওয়ে হইলে পরে এগুলা হলো আমাদের এই ইয়ের ক্ষেত্রে আর কি ফ্র্যাকচার। আর তোমাদের এই ইয়ের ভিতরে টিউমারের ভিতরে প্রাইমারির ভিতরে আমাদের বেনাইন বোন টিউমার্স কতগুলো আছে, অস্টিওমা, অস্টিওকন্ড্রোমা বা হেরিডিটারি একদোস্টোসিস, এটা কমনলি ওয়ার্ডে পাওয়া যায়, দেখতে পাবা। আর জায়ান্ট সেল টিউমার, আর কিছু বোন সিস্ট আছে, সিম্পল বোন সিস্ট, তারপর ইউনিক্যামেরাল বোন সিস্ট, এগুলা সিস্টিক লিশনের ভিতরে এইগুলা পাওয়া যায়। অ্যানকন্ড্রোমা একটা আছে, অ্যানকন্ড্রোমাও, এটা আমাদের সাধারণত হাতের এই যে মেটাকার্পালসের ভিতরে পাওয়া যায়। অ্যানকন্ড্রোমা, এগুলা হলো বেনাইন বোন টিউমার্স। আর ম্যালিগন্যান্ট বোন টিউমার্স এর ভিতরে আছে আমাদের প্রাইমারির ভিতরে হলো অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা এরা কমন সাইড হলো, অ্যানাটমিক্যাল সাইড হলো অ্যারাউন্ড দি নি জয়েন্ট, লোয়ার এন্ড অফ দি ফিমার, আপার এন্ড অফ দি টিবিয়া, মোস্ট কমন সাইড। আদার সাইডও হতে পারে আর নয়, কিন্তু এটা হলো কমন সাইড। আর অস্টিওসার্কোমার এফেকশন হলো সেকেন্ড ডিকেড 10 থেকে 20 এই এজের ভিতরে কমনলি হয়। এর বাইরেও 20-এর পরেও হইতে পারে, কিন্তু এটা হলো আমাদের মোস্ট কমন ইউনিভার্সাল কথাবার্তা, যে কমন এজ হলো সেকেন্ড ডিকেড। আর ইয়ং সার্কোমা আর বাচ্চাদের আরেকটা ম্যালিগন্যান্ট টিউমার, যেটা এফেকশন হলো ডায়াফাইসিয়াল এফেকশন, এটা এন্ডোস্ট্রিয়াল টিউমার, এবং এটা ফার্স্ট ডিকেড হয়, ফার্স্ট ডিকেড। এই কথাগুলো আমি বারে বারে রিপিট করতেছি, এই কথাগুলো যদি মনে রাখতে পারো তাহলে ভাইবাতে মনে হয় না যে টিউমারের ব্যাপারে 2-4টা কথা যদি জিজ্ঞাসা করি এগুলো তোমরা বলতে পারবো, ঠিক আছে। এই আর এইগুলা, আর প্রাইমারি বোন ম্যালিগন্যান্ট বোন টিউমার্সের ভিতরে যেটা বললাম মাল্টিপল মাইলোমা, এটা হলো কমন মাল্টিপল মাইলোমা। এটা ডায়াগনোসিস খুব সহজ, যদি আমরা স্কালের এক্সরে করি তো মাল্টিপল পাঞ্চ আউট লিশন ইন দি স্কাল বোন পাওয়া যাবে। আর ইউরিন করলে ইউরিনের ভিতরে বেন জোন্স প্রোটিন পাওয়া যাবে, এর দ্বারাই মোটামুটি ডায়াগনোসিস কনফার্ম হওয়া যায়। আর বাকি এগুলার যে ট্রিটমেন্ট, এগুলা তো একটু আরো ডিটেলস করতে হবে, এগুলা পরে যে কোনো সময় এগুলো করবো। আমি মোটামুটি গ্রস কথাবার্তা যেগুলো আমরা এই ইয়েগুলা বলতেছি আর কি। এই তাহলে বোন টিউমার্স এর ভিতরে এগুলো। আর বোন টিউমার্স এর যেগুলা আমাদের হলো সেকেন্ডারি বোন টিউমার্স এর যেগুলা আছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসে, এইগুলা যদি আমরা প্রাইমারি সাইজ সার্চ করতে যাই তাহলে প্রাইমারি সাইড হলো মোটামুটি 5-6টা জায়গা। একটা হলো উপরের থেকে যদি মনে রাখো ভালো, থাইরয়েড থেকে আসে, থাইরয়েড ম্যালিগন্যান্সি। তারপর একটু নিচে আসলে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার, মেটাস্টেসাইজ টু দি বোন। তারপর লাংস, কার্সিনোমা লাংস। এরপরে আরেকটু নিচে আসলে কিডনি কার্সিনোমা, কার্সিনোমা কিডনি। এরপরে ইন্টেস্টাইনাস, আর জেন্টিনারি সিস্টেমের ভিতরে প্রোস্টেট আছে, এবং ইন্টেস্টাইনাল টিউমার্স। এই 5-6টা জায়গা থেকে প্রাইমারি সাইড এগুলো 5-6টা জায়গা। বাকি সেকেন্ডারি আমাদের ওই সমস্ত বোনের ভিতরে অস্টিওলাইটিক লিশন হয়। আর একটা টিউমার এর ভিতরে অস্টিওব্লাস্টিক, সেটা হলো প্রোস্টেটিক কার্সিনোমা, এটা হলো অস্টিওব্লাস্টিক, এটা মনে রাখতে হবে। অস্টিওব্লাস্টিক লিশন যদি আমরা এক্সরে করি পেলভিক বোনের ভিতরে আইলিয়ামের ভিতরে দেখা যাবে অস্টিওব্লাস্টিক লিশন থাকে, এটাও একটা এনজাইমের কারণে হয়। যাই হোক, এই হলো আমাদের বোন টিউমার্স এর ক্ষেত্রে এই মোটা কতগুলো কথা। আচ্ছা, তারপরে ইনফেকশনের ভিতরে আমাদের অর্থোপেডিক্সের ভিতরে মোস্ট কমন ইনফেকশন হলো অস্টিওমাইলিটিস। অস্টিওমাইলিটিস এর ডেফিনেশন একদম ভালো দেখি। স্যার ইনফ্লামেশন অফ বোন এন্ড বোন ম্যারো। ইনফ্লামেশন বলবো এটাকে
হোয়াট ইজ ইনফ্লামেশন, হোয়াট ইজ ইনফেকশন? সরি স্যার, ইনফেকশন স্যার এটা। হ্যাঁ, এটা হলো ইনফেকশন। কি ধরনের ইনফেকশন? স্যার ব্যাকটেরিয়াল ইনফেকশন স্যার। ব্যাকটেরিয়াল ইনফেকশন। মোস্ট কমন ব্যাকটেরিয়া কি? স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। কত পার্সেন্টের মতো? স্যার অ্যারাউন্ড স্যার 70 to 80%। 80 to 85% স্টেফাইলো অরিয়াস, ঠিক আছে। এবং মোস্ট কমনলি হলো পোস্ট ট্রমাটিক, এর থেকে পোস্ট ট্রমাটিক ইনফ্লামেশনের থেকে ইনফেকশন ডেভেলপ করে ইয়াং বাচ্চাদের ক্ষেত্রে হয়, এবং এটা দেখা যায় বাচ্চারা দৌড়ে দৌড়ে করে খেলাধুলার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়। ট্রমা যে কোনো জায়গায় হলে অনেক সময় দেখা যায় এই যে স্কুলের ভিতরে টিচাররা বেদ দেয় বাচ্চাদের পিঠা, এর থেকে অনেক সময় দেখা গেছে হয়ে গেছে স্কুলের ভিতরে। আর তারপরে ট্রমার কারণে হয় যেটা খেলাধুলা করার কারণে অ্যারাউন্ড দি নি জয়েন্ট, এই জয়েন্টেই ম্যাক্সিমাম দেখা যায় যে তারা ট্রমা পায়, এবং মেটাফাইশিয়াল লিজন এফেকশন হয়। তো অস্টিওমাইলাইটিস মনে রাখতে হবে দুইটা কম্পোনেন্ট, একটা হলো অস্টিওয়েড বোন আর মাইলয়েড টিস্যু। এই দুইটার ইনফেকশন মিলে হলো অস্টিওমাইলাইটিস। দুইটা নামটাই ডেজিগনেট করে যে কি কোন জিনিসের ইনফেকশন। একটা হলো বোনের ইনফেকশন আর একটা হলো মাইলয়েড টিস্যু ইনফেকশন। তো এটা হলো অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিসকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? স্যার অ্যাকর্ডিং টু ডিউরেশন অনুযায়ী স্যার অ্যাকিউট অস্টিওমাইলাইটিস স্যার, ক্রনিক অস্টিওমাইলাইটিস। অ্যাকিউট এন্ড ক্রনিক। অ্যাকিউট ক্রনিক, এই যে তোমার অ্যাকিউটের ভিতরে বললাম যে অ্যারাউন্ড দি নি জয়েন্ট সাধারণত দেখা যায় যে আপার টিবিয়া এটা মেইনলি এফেক্টেড হয়, এবং এটার ওই যে হেমাটোমা হওয়ার পরে ট্রমার পরে হেমাটোমা ডেভেলপ করে, এবং এখানে এই ব্যাকটেরিয়া গুলা কলোনাইজেশন করে। এখানকার ব্লাড সাপ্লাইয়ের একটা পিকুলারিটিস আছে। এখানে এগুলা এন্ড আর্টারির মতো এবং হেয়ার পিন লাইক তাদের অ্যারেঞ্জমেন্ট থাকে, যার ফলে ট্রমার ফলে ব্যাকটেরিয়া এখানে কলোনাইজ করে সেটেল হয়ে যায়। সেটেল হয়ে যাওয়ার কারণে দেখা গেল যে ওখানে ওইরকম হচ্ছে পাস ফর্মেশন হয়, এবং এটা প্রথমে সাব পেরিস্টাইলে আসে, পেরিস্টাইমকে এলিভেশন করে সাব পেরিস্টাইলে সেটেল হয়। তখন ফিচার্স অফ অ্যাকিউট ইনফ্লামেশন যেগুলা সবই থাকে, জ্বর থাকে, লোকাল টেম্পারেচার থাকে, টেন্ডারনেস, টেম্পারেচার, ইনডিউরেশন থাকে। সায়েন্স অফ ইনফ্লামেশন কি কি? সায়েন্স অফ ইনফ্লামেশন স্যার ক্যালর, রুগর, ডলর, টিউমার, ফাংশনালিজম। এই পাঁচটা কথা মনে রাখতে হবে। এটা সায়েন্স অফ ইনফ্লামেশন, সব সময়ের জন্য মনে রাখতে হবে এই পাঁচটা জিনিস, ঠিক আছে। এগুলা হবে ইনফ্লামেশনের সব সায়েন্স ডেভেলপ করবে। সাবসিকুয়েন্টলি ইনফেকশন হইলে তখন ওই যে যেটা আর কি মোস্ট কমন যেটা জ্বর আসবে, সাথে তার অ্যাসোসিয়েটেড কনস্টিটিউশনাল সিমটম যেগুলো, যে অ্যানোরেক্সিয়া এগুলা থাকবে, ফিভার, অ্যানোরেক্সিয়া এগুলা আর কি থাকবে। তো এটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের কি চিকিৎসা? অ্যাকিউট অস্টিওমাইলাইটিস ট্রিটমেন্ট কি করবো আমরা? অ্যান্টিবায়োটিক ইউজ করব। এখানে তো অস্টিওমাইলাইটিসে অ্যাবসেস ফর্মেশন আছে, অ্যান্টিবায়োটিক তুমি একটা দিবা, ঠিক আছে। আসার পরে অ্যান্টিবায়োটিক আমরা শুরু করবো একটা এমপিরিক্যালি, একটা সাধারণত প্রোক্লোক্সাসিলিন আমরা দেই আর কি, যাই হোক। তারপরে মেইন চিকিৎসা হলো তার ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ দি পাস, ঠিক আছে। এটা হলো মূল চিকিৎসা। এটাকে ইমোবিলাইজ করতে হবে। বাচ্চাদেরকে তো তুমি এমনি বললে হবে না, তারা দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি করতেই থাকে। এই জন্য ইমোবিলাইজ করতে হবে, ইনসিশন ড্রেন করতে হবে, এবং এই সাথে একটা জিনিস যেটা পাসটাকে কালচার সেন্ট্রিপির জন্য পাঠাইতে হবে। পাঠাই আমরা একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, আর ইনসিশন ড্রেনের পরে ইমোবিলাইজ করে রাখবো। এবং এটাকে আমরা অনেক সময় বুঝে আর কি মাল্টিপল ড্রিল হোল করি, যেমন আপার এন্ড অফ দি টিপে যদি হয়, যদি ভিতরে ওইরকম থাকে, ওই যে মাইলয়েডের ভিতরে যদি বোন ম্যারের ভিতরে ইনফেকশন থাকে, তো মাল্টিপল ড্রিল হোল করে দিলে ইনফেকশনটা বের হয়ে আসবে। এটা হলো করব। আর এটা লম্বা সময়ের অ্যান্টিবায়োটিক দিতে হয়, সাধারণত ওই যে স্টেফাইলো অরিয়াস দ্বারা হয়, এবং এটা ফ্লুক্লোক্সাসিল সেনসিটিভ। এটা 1 থেকে 1.5 মাস বাচ্চাদেরকে তাদের ডোজ হিসেবে খাওয়াতে হয়। বাকি ব্যথার জন্য অ্যানালজেসিয়া এগুলা আমরা করব, আর তার নিউট্রিশনাল সাপোর্ট এগুলা দিব, ঠিক আছে।
এই অ্যাকিউট। আর তারপর ক্রনিক অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস ছিল যদি অ্যাকিউট ট্রিটমেন্ট না করা হয় তো ক্রনিক অস্টিওমাইলাইটিস ঠিক হয়। আমরা সাধারণত 1 to 3 উইকস পর্যন্ত এটাকে অ্যাকিউট হিসেবে ট্রিট করি, এরপরেই এটা এরকম ক্রনিসিটির দিকে চলে যায়, ক্রনিক অস্টিওমাইলাইটিস হয়, ক্রনিক অস্টিওমাইলাইটিস হয়ে যায়। তো ক্রনিক অস্টিওমাইলাইটিসের একটা হলমার্ক বলো, হলমার্ক অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। The sequestration of Yes, presence of sequestrum in the bone. sequestration. What is sequestrum? A বললেই নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ sequestrum? খুব সিম্পল আনসার, sequestrum is a dead bone within the living bone. Dead bone within the living bone. এটা কিভাবে দেখা যাবে যে ডেড বোন, এটার ভিতরে কোনো ক্যালসিয়াম নাই, এটা যদি এক্সরে করা যায় নরমাল বোনের যে তার যে ইয়ে হবে আর কি স্ট্রাকচার হবে, ডেড বোনের ভিতরে ক্যালসিয়াম না থাকে এটা সাদা দেখা যাবে, এবং তার আশেপাশে যেহেতু বোন ডেড হয়েছে কিছু অস্টিওলাইসিস থাকে, কিছু ফাঁপা জায়গা থাকে, খোলা জায়গা থাকে, এর দ্বারা বোঝা যাবে। তো যখন এটা হয় তখন এটা আরেকটা আছে যে ক্রনিক ডিসচার্জিং সাইনাস নিয়ে আসে, ক্রনিক ডিসচার্জিং সাইনাস, এটা হলো ক্লিনিক্যালি হলো এভিডেন্স হলো ক্রনিক অস্টিওমাইলাইটিসের যে ডিসচার্জিং, ক্রনিক ডিসচার্জিং সাইনাস, ঠিক আছে, এটা ক্লিনিক্যাল। আর রেডিওলজিক্যাল এভিডেন্স হলো প্রেজেন্স অফ sequestrum in the bone, এটা হলো হলমার্ক অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। তো এটা হইলে পরে আমরা কি চিকিৎসা দেব? sequestrum যদি পাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত তুমি sequestrumটাকে এই শরীর থেকে বের না করবা ততক্ষণ পর্যন্ত এই যে ডিসচার্জিং সাইনাস একবারে বছরের পর বছর চিকিৎসা না করে কবরে যাওয়ার আগ পর্যন্ত এটা সারবে না। 2 দিন ওই যে ওষুধ খাবে, অ্যান্টিবায়োটিক খাবে, একটু কমবে, আবার কয়েকদিন পরে আবার ডিসচার্জ শুরু হবে। এই জন্য এটাকে হলো যে এই ডেড বোনটাকে নর্মাল বোন থেকে এরকম এটাকে বের করে ইভাকুয়েট করতে হবে, বের করে দিতে হবে। এই জন্য এটার নাম হলো সিকুয়েস্ট্রেক্টমি এন্ড কিউরেটেজ এন্ড সসারাইজেশন, কমপ্লিট কথা যেটা সিকুয়েস্ট্রেক্টমি। সিকুয়েস্ট্রামটা বাইর করে দিলাম, কিউরেট করবো, বোন কিউরেট দিয়ে এটাকে কিউরেট করে আশেপাশে যে ইয়ে আছে অস্ট্রেলাইটিক ইয়ে আছে টিস্যু আছে এগুলোকে আমরা বের করবো। আর সসারাইজেশন বলা হয়, সসার হলো আমাদের যে এই যে কাপ, যে কাপ এই যে এরকম যে আমাদের হাতটা যে এরকম রাখি, যে হাতের ইয়ে এই যে এইরকম ইয়ে হয় আর কি জিনিসটা সসার, মানে আমাদের যে এই যে বাটি গুলা যে আছে, বাটির যে এরকম ভিতরে দিকে এরকম ডেপ থাকে এইরকম আর কি সসারাইজেশন। আচ্ছা, আর কোনো ক্ষেত্রে যদি বেশি বোন ইয়ে হয় ওই সমস্ত ক্ষেত্রে আমাদের বোন গ্রাফট দেওয়া লাগতে পারে। দেখা গেল পুরো একটা কর্টেক্স এরকম চলে গেছে, এটা ওয়েট বেয়ারিং বোন যদি হয় তো এটা তো ইয়ে নেবে না, তখন আমরা এরকম বোন গ্রাফট দিতে পারি আর কি। কিন্তু কমন যেটা সেটা হলো সিকুয়েস্ট্রেক্টমি, কিউরেটেজ এন্ড সসারাইজেশন। এটা করলে এটার ইয়ে হয়ে যাবে অস্টিওমাইলাইটিস। আর কিছু স্পেসিফিক অস্টিওমাইলাইটিস আছে, এটার ভিতরে কি আছে, একটা টিউবারকুলাস অস্টিওমাইলাইটিস, সিফিলিটিক অস্টিওমাইলাইটিস কম পাওয়া যায়, কিন্তু টিউবারকুলাস অস্টিওমাইলাইটিস আমাদের দেশে কমনলি হয়। টিউবারকুলাস অস্টিওমাইলাইটিস কোন বোন আমাদের এফেক্ট হয়, জয়েন্ট এফেক্ট হয়? টিউবারকুলাস স্পাইন বোন, স্পাইন, ভালোভাবে বলো, টিউবারকুলাস অস্টিওমাইলাইটিস কোন জয়েন্ট গুলো আমাদের এফেক্ট করে? কমন যেটা জয়েন্টের ভিতর আমাদের যেটা নি জয়েন্ট, নি জয়েন্ট হলো, লোয়ার লিম্বস এর ক্ষেত্রে হলো লি জয়েন্ট, হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট, স্পাইন টিবি মোস্ট কমন। আমাদের একটা আছে স্পাইন টিবি, টিউবারকুলোসিস অফ দ্য এটা তুলি সাহেবের একটা বই আছে, টিউবারকুলোসিস। তো স্পাইনের ভিতরে স্পাইনের এফেকশন হয়। সেকেন্ড হলো আমাদের হিপ জয়েন্ট, হিপ বোনস হিপ জয়েন্ট আর কি, আমাদের নেক ট্রোকেন্টার রিজন মিলাসের 5টা জায়গা আছে হিপ জয়েন্ট এফেক্টেড হয়।
সেকেন্ড হলো লোয়ার লিম্বস হলো অ্যারাউন্ড দি নি জয়েন্ট, অ্যারাউন্ড দি নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টও হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টও হতে পারে, ঠিক আছে। আর আপার লিম্বস এর ক্ষেত্রে হলো অ্যারাউন্ড দি এলবো জয়েন্ট, অ্যারাউন্ড দি এলবো জয়েন্ট মোস্ট কমন, টিউবারকুলার ইনফেকশন। এই হলো স্পেসিফিক এর ভিতরে টিউবারকুলাস। আর সিফিলিটিক অস্টিওমাইলাইটিস এটা নট দ্যাট মাচ কমন, আনকমন ইনফেকশন, এটাও হতে পারে আর কি। আচ্ছা, তারপরে হলো আমাদের এই যে ফ্র্যাকচারের ভিতরে ট্রমাটিক ফ্র্যাকচার, পোস্ট ট্রমাটিক ফ্র্যাকচার, যেগুলো ফ্র্যাকচারকে আমরা ফ্র্যাকচারের ডেফিনেশন কি? Sir, it is the breach of continuity of bone due to any trauma or injury. ফ্র্যাকচার ট্রমার জন্য হতে পারে, আর যদি প্যাথোলজিক্যাল হয় তাহলে তো ট্রমা ছাড়াই হয়। যাই হোক, ব্রিচ অফ কন্টিনিউটি অফ দি বোন, কর্টিক্যাল ডিফেক্টস। তো ফ্র্যাকচারকে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি? ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন কিভাবে করা যেতে পারে? এখানে কতগুলো আছে, একটা হলো ফ্র্যাকচার, আর একটা হলো ডিসলোকেশন। ডিসলোকেশন কি ডেফিনিশন? Dislocation or disruption of the joint, complete separation of the articular surface, two articular surface, minimum তো দুইটা articular surface না একটা joint মিনিমাম, বেশিও হইতে পারে, কিন্তু মিনিমাম টু আর্টিকুলার সার্ভিস। এটা হলো ডিসরাপশন হবে, একটার সাথে আরেকটার সাথে কোনো যোগাযোগ থাকবে না, কানেকশন লস হয়ে যাবে, এটা হলো ডিসআর্টিকুলেশন। আরেকটা টার্ম আছে সাবলাক্সেশন, পার্শিয়াল সেপারেশন অফ দি আর্টিকুলার সার্ফেস, সাবলাক্সেট, পার্শিয়াল সেপারেশন। আর কমপ্লিট সেপারেশন হলো ডিসলোকেশন। তো এখন আমাদের আছে যেমন সার্জিক্যাল কিছু ইমার্জেন্সি আছে, সার্জিক্যাল ইমার্জেন্সি আছে, ঠিক এরকম অর্থোপেডিক্স ইমার্জেন্সি আছে কিছু, অর্থোপেডিক্স ইমার্জেন্সি। তো অর্থোপেডিক্স ইমার্জেন্সি দুই সেটের নাম বলতে পারো তোমরা? Sir, RTA, sir, road traffic accident is যে লিম্বে। এটা হইলে কি অর্থোপেডিক্স ইমার্জেন্সি হইলো? যেমন সার্জিক্যাল ইমার্জেন্সি কয়টার নাম বলো? সার্জিক্যাল ইমার্জেন্সি টেনশন নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স, তারপর হচ্ছে হিমোথোরাক্স, তারপর হচ্ছে স্যার নিউমোথোরাক্স চলে গেল, সার্জিক্যাল ইমার্জেন্সি তো acute appendicitis, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। আর intestinal obstruction, আর কি? এই একটা কই এই দম লইতে হয় নাকি? testicular torsion, টেস্টিকুলার টরশন, ঠিক আছে। কমন পাও না, কমন জিনিসগুলা বলতে পারো না তোমরা? প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেশন অফ দ্য হলো ভিসকাস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এগুলাও তো এইজ হিসেবে আবার বাচ্চাদের বড়দের বিভিন্ন ভাবে আর কি ভাগাভাগি করা যায়, ঠিক আছে। এইগুলা যেরকম সার্জিক্যাল ইমার্জেন্সি, ঠিক আছে, আসলে এগুলার যত তাড়াতাড়ি পরে তোমার ইন্টারভেনশন করতে হবে, ঠিক আছে। ঠিক এরকম অর্থোপেডিক্স ইমার্জেন্সি কি? অর্থোপেডিক্স এইটার সাথে সাথে fracture dislocation, একটা হলো ডিসলোকেশন, ঠিক আছে। দুই নম্বর হলো ফ্র্যাকচার, কিন্তু যেটা হলো ওপেন ফ্র্যাকচার, এটা হলো অর্থোপেডিক্স ইমার্জেন্সি। সরি, আমি একটু ফোন ধরতেছি। হ্যালো, করতে হবে, ফ্র্যাকচার শুধু হবে না, ফ্র্যাকচারের ডিসলোকেশন যদি থাকে এটা অর্থোপেডিক্স ইমার্জেন্সি। আরেকটা হলো বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের বাচ্চাদের বোন আর বড়দের বোনের ভিতরে, লং বোনের ভিতরে কি পার্থক্য বলো দেখি? বাচ্চাদের ক্ষেত্রে স্যার যে লং বোনের স্যার গ্রোয়িং এন্ড আছে, স্যার গ্রোয়িং এন্ডটা ডেভেলপিং থাকে স্যার। গ্রোয়িং এন্ড থাকে, এপিফাইসিস থাকে, গ্রোয়িং এন্ড থাকে। আর বড়দের এটা ফিউশন হয়ে যায়, নো গ্রোয়িং এন্ড, ঠিক আছে। এটা একটা। তো এখন এই যে বাচ্চাদের যদি ফাইশিয়াল ইনজুরি হয়, ইট ইজ অ্যান অর্থোপেডিক্স ইমার্জেন্সি। যত তাড়াতাড়ি এটাকে এরকম করতে হবে, রিডাকশন করতে হবে, ট্রিট করতে হবে, না হলে গ্রোথ অ্যারেস্ট হবে। এটার ভিতরে তোমাদের ভিতরে
একটা ক্লাসিফিকেশন আছে, ওইগুলো পড়বা। আর এই যে আমাদের ইয়ের যে লেয়ার্স আছে, গ্রোথ প্লেটের 4-5টা লেয়ার্স আছে, এগুলো ওইরকম তোমরা দেখে নিবা। 5টা লেয়ার্স আছে, কোন লেয়ার্সে কি থাকে, ঠিক আছে? এগুলা এগুলা দেখে নিবা, এগুলা দেখতে হবে। তো এইটাও অর্থোপেডিক্স ইমার্জেন্সি হলো আমাদের এই ফাইশিয়াল ইনজুরি। একটা হলো তাহলে ওপেন ফ্র্যাকচার, আর ফ্র্যাকচার ডিসলোকেশন, আর হলো ফাইশিয়াল ইনজুরি। এগুলা হলো আমাদের কমন হলো অর্থোপেডিক্স ইমার্জেন্সি। এগুলা যত তাড়াতাড়ি, ওই যে সার্জিক্যাল ইমার্জেন্সির মধ্যে এগুলো তো যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি এগুলা ট্রিটমেন্ট করতে হবে। আমাদের একটা টার্ম আছে গোল্ডেন আওয়ার্স, যে কোনো ট্রমার ক্ষেত্রে এর ক্ষেত্রে গোল্ডেন আওয়ার্স বলতে আমরা কি বুঝি? স্যার উইদিন স্যার একটা ট্রমার উইদিন 60 মিনিটস এর ভিতরে স্যার যে এটা 60 মিনিটস, হ্যাঁ ম্যাক্স 2 আওয়ার্স 60 মিনিট 2 আওয়ার্স জানো নাকি খালি বলতেছো? হ্যাঁ ভুলে গেছি স্যার, জানতাম এটা হলো 6 আওয়ার্স 6 আওয়ার্স 6 আওয়ার্স। ইন স্টোমা। এই 6 ঘন্টার ভিতরে তুমি যে কোনো ইয়ে করবা। এটা হলো টাইম হলো 6 ঘন্টা। এটা হলো গোল্ডেন আওয়ার্স। এই সময়ের ভিতরে চিকিৎসা করলে রোগীর রেজাল্ট ভালো, ইনফেকশনের চান্স কম, রেজাল্ট খুবই ভালো। আর এরপরে যত সময় যাবে তত ইনফেকশনের চান্স বাড়বে, তত রিস্ক বাড়বে, ঠিক আছে? গোল্ডেন আওয়ার্স এটা সব ক্ষেত্রে, সার্জিক্যাল ক্ষেত্রেও আমাদের অর্থোপেডিক্স এর ক্ষেত্রে গোল্ডেন আওয়ার্স 6 ঘন্টা, প্রথম 6 ঘন্টা, ঠিক আছে? এটা একটা ইয়ের ওই যে তোমার রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন বলো তো ইয়ে ফ্র্যাকচারের, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন, কনফিগারেশন অফ দি ফ্র্যাকচার, দেখে আমরা কিভাবে এটাকে ক্লাসিফাই করতে পারি। একটা ফ্র্যাকচারের নেচার, একটা হলো ট্রান্সভার্স হতে পারে, লং বোনের ট্রান্সভার্স ফ্র্যাকচার, একটা অবলিক ফ্র্যাকচার হতে পারে। আর একটা যেমন আমরা বলি সিম্পল ফ্র্যাকচার, 2 পার্ট, শুধু ভেঙে গেছে 2 ভাগ হয়ে গেছে। আর একটা বলে মাল্টিপল ফ্র্যাগমেন্ট যদি থাকে তাহলে আমরা কি বলে, এটা কমিউনিটেড ফ্র্যাকচার, ঠিক আছে? আগে কম্পাউন্ড ফ্র্যাকচার বলা হতো, কম্পাউন্ড টার্মটা এখন আমরা খুব একটা ইউজ করি না। কমিউনিটেড ফ্র্যাকচার, মাল্টিপল ফ্র্যাগমেন্ট যদি থাকে কমিউনিটেড ফ্র্যাকচার, ঠিক আছে? এগুলো রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটার দ্বারা রেডিওলজিক্যালি আমরা আরো কতগুলো ফ্র্যাকচারের জিনিস ইয়ে করতে পারি। তার ট্রান্সলেশন কোন দিকে সরে গেছে, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে, এই জন্য আমরা রেডিওলজি ডিসপ্লেসমেন্ট, একটা লং বোনের কয় দিকে ডিসপ্লেসমেন্ট হতে পারে, কি কি ডিসপ্লেসমেন্ট হতে পারে? একটা হলো যে আমরা যদি অ্যান্টেরিয়র পোস্টার এপি ভিউ করি, এটা করলে দেখা যাবে কি এটা কোন দিকে গেছে, ল্যাটারালি অর মিডিয়ালি ডিসপ্লেস হয়েছে। আর যদি ল্যাটারাল ভিউ করি তাহলে দেখা যাবে যে এটা অ্যান্টেরিয়রলি গেছে না পোস্টেরিয়রলি গেছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে এইটা। আর একটা হয়েছে যে কোনো ইয়ার হলে অনেক সময় দেখা যায় ডিস্ট্রাকশন হয়, ভাঙে আবার এর মাঝে ফাঁক হয়ে গেছে। আর একটা হলো তোমার আর একটার ভিতরে এরকম দেখা যায় শর্টেনিং হয়ে যায়। একটা ডিস্ট্রাকশন মানে লেনদেনিং, আর একটা দেখা গেলো যে ইয়ে হলে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে শর্টেনিং হয়ে গেছে, একটা বোন আরেকটার উপরে ওভারল্যাপিং হয়ে গেছে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো স্যার ফ্র্যাকচারড রিব স্যার জোড়া লাগতে কতদিন সময় নেয় স্যার? ফ্র্যাকচারড রিব। রিবস, জি স্যার। এটা তো তোমার 1 থেকে 1.5 মাস সময় লাগবে রিবস এর ফ্র্যাকচার জোড়া লাগতে। স্যার 1.5 মাস পরে কি স্যার এজ ইউজুয়াল সব কাজ করা যায়? স্বাভাবিক কাজ কাম করতে পারবে। শুনো, চেস্ট ফ্র্যাকচার রিবস ফ্র্যাকচারের ভিতরে সমস্যা হলো এগুলার আমাদের কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন আমরা করি না, এগুলো কনজারভেটিভ ট্রিটমেন্ট করি। এবং এটার সমস্যা হলো যে রিবস অলওয়েজ রেসপিরেশনের সময় উঠানামা করতে থাকে, রেস্ট হয় না, যার ফলে এটা যদিও ভাঙা ছোট কিন্তু এটার ব্যথা অনেক সময় লং স্ট্যান্ডিং পেইন হয়, ব্যথা থাকে এই রেস্ট না নেওয়ার কারণে। এই জন্য একটু হিলিং হইতে একটু দেরি হয়। তো মোটামুটি তোমার ধরো 6 সপ্তাহের ভিতরে সিমটম সাবসাইড হয়ে যায়। তারপরে রোগীদের কিছু কমপ্লেন থাকে, তো এগুলো আস্তে আস্তে 2-3 মাসের ভিতরে কমপ্লিট রিকভারি হয়। আর স্যার ধরুন স্যার ফ্র্যাকচারড হওয়ার আগে স্যার যেমন স্যার বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ যেমন স্যার বুকডাউন স্যার দেওয়া স্যার রোগী দিত। এখন স্যার ধরুন হিলিং হওয়ার পর স্যার পুরো মতে কি আগের ফিজিক্যাল এক্সারসাইজ গুলো করতে পারবে? আগের সব নরমাল, সব অ্যাক্টিভিটি সব নরমাল অ্যাক্টিভিটি করতে পারবে। ধন্যবাদ স্যার।
ঠিক আছে। আচ্ছা, তারপরে শোনো, তোমাদের তো সময় শেষের দিকে, তো তাহলে এই আমাদের এই জিনিসগুলা এখন ফ্র্যাকচারের ক্ষেত্রে, বাচ্চাদের ফ্র্যাকচারের ক্ষেত্রে, বড়দের ফ্র্যাকচারের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে, এবং ফ্র্যাকচার ইউনিয়নের ক্ষেত্রে, ফ্র্যাকচার জোড়া লাগার ক্ষেত্রে তোমাদের ওই যে হিলিং অফ দি বোন, হিলিং অফ দি বোন এটা পড়তে হবে। জেনারেল প্যাথোলজিতে যেটা পড়ছে হিলিং অফ দি উন্ডস পড়ছো, হিলিং অফ দি বোন আছে, স্টেজেস অফ উন্ড হিলিং, এগুলা পড়ে নেবে। কিন্তু রিটেনেও আসে এবং ভাইবা বোর্ডে 4-5টা স্টেজ আছে, হিলিং স্টেজ, এগুলা পড়ে নেবে তোমরা। এখন গিয়ে ওই যে তোমার ইয়ের ভিতরে সুন্দর আছে, প্যাথোলজি বইয়ের ভিতরে আছে, ওয়াল্টার ইসরায়েলের ভিতরে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, এগুলা দেখে নিবা। আর বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে ভাঙা লং বোন ফ্র্যাকচার আমরা বলি ওইটা অপারেটিভ ট্রিটমেন্ট, কনজারভেটিভ আমরা এলাও করি না। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের অলওয়েজ আমাদের কনজারভেটিভ, আমরা অপারেটিভ ট্রিটমেন্ট একবারে ইন্ডিকেটেড না হলে যাই না। ওপেন ফ্র্যাকচার হোক, ওপেন ফ্র্যাকচার বা রোটেশন বা এই যে অনেক সময় বেশি হয়ে গেছে, তখন আমরা করি। বাচ্চাদের ক্ষেত্রে জেনারেল প্রিন্সিপাল হলো কনজারভেটিভ, ক্লোজ রিডাকশন বা ফিক্সেশন আর কি, আমরা ইমোবিলাইজেশন বাই প্লাস্টার কাস্টিং, এগুলো আমরা ম্যাক্সিমাম প্রিফার করি। আর বড়দের ক্ষেত্রে হলো ওপেন রিডাকশন, ইন্টারনাল ফিক্সেশন বাই এনি মিনস, ঠিক আছে, অপারেটিভ ট্রিটমেন্ট, এটা কমন। বাচ্চাদের একটা ফর্মুলা আছে আমাদের অর্থোপেডিক্সের ভিতরে, রুল অফ 2 বলা হয়, এক্স এর ক্ষেত্রে বলা হয় বা এর ক্ষেত্রে রুল অফ 2। যেমন তুমি একটা এক্স রে লিখবা, এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা এক্স এর মিনিমাম 2টা ভিউ হইতে হবে, 2টা ভিউ, একটা হলো অ্যান্টেরিয়র পোস্টার আর একটা হলো ল্যাটারাল, একবারে কমন যেটা। আরো কোনো স্পেশাল ক্ষেত্রে স্পেশাল কিছু ভিউ আছে, সেগুলা স্পেশাল ক্ষেত্রে আর কি, কিন্তু কমন যেটা 2টা ভিউ। আর একটা এক্স এ তুমি যখন অ্যাডভাইস করবে তখন 2টা বোনস এর ফ্র্যাকচারের উপরে নিচে 2টা জয়েন্টকে ইনভলভ করতে হবে। যেমন যদি আমি লেগের এক্স রে দেই, তাহলে লিখে দেবো এক্স রে লেগ, রাইট বা লেফট লেগ ইনক্লুডিং বোথ নি অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট। ফিমারের হলে নি জয়েন্ট এবং হিপ জয়েন্ট 2টা ধরতে হবে, যে কোনো হাতের হলে এরকম। যদি ফোর আর্মের এক্স রে করি তো ফোর আর্মের এলবো এবং রিস্ট জয়েন্ট, আর্মের এক্স রে করলে শোল্ডার এবং এলবো জয়েন্ট, এটা হলো 2 ভিউ। আরেকটা হলো 2 অকেশন, একটা হলো অপারেশনের ইয়ের পরে, অ্যাক্সিডেন্টের পরে, আরেকটা হলো যদি আমরা রিডাকশন করি, ক্লোজ রিডাকশন করি বা ইয়ে করি, তার পরবর্তী সময় আরেকটা এক্স রে করে দেখা। আমরা যে রিডাকশন করলাম বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় যে আমরা ক্লোজ রিডাকশন করলাম, একটা তো ফ্রি আর কি, আমাদের ট্রিটমেন্ট একটা এক্স রে থাকে, আর পোস্ট ট্রিটমেন্ট, পোস্ট রিডাকশন একটা এক্স রে করে দেখতে হবে যেটা কতখানি রিডাকশন হলো, অ্যাকসেপ্টেবল কিনা। তো এটা হলো রুল অফ 2, two views, 2 including 2 joints and 2 occasions, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমাদের লং বোনের ক্ষেত্রে আপার লিম্স, লোয়ার লিম্স, বড়দের আপার লিম্স, লোয়ার লিম্স এর ক্ষেত্রে ইউনিয়নের একটা এভারেজ কমন একটা রুল আছে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা আপার লিম্স এর ক্ষেত্রে ধরি আমরা যে 3 সপ্তাহ, 3 সপ্তাহের ভিতরে এটা মোটামুটি একটা ইউনাইটিং স্টেজে চলে আসে। বড়দের ক্ষেত্রে এটা ডবল, 6 সপ্তাহ। বাচ্চাদের লোয়ার লিম্সে হলো 6 সপ্তাহ, 6 সপ্তাহ, ফিমার টিবিয়া ফিবুলা যেটাই হোক 6 সপ্তাহ। বড়দের ক্ষেত্রে হলো এটা ডবল, 12 সপ্তাহ, 3 মাস। এটা হলো কমন, ঠিক আছে, এগুলা কমন আর কি, রুল আর কি। যাই হোক, তোমাদের সময় হয়ে গেছে, আরো বাকি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এগুলো, কিন্তু এগুলা কমন কথা আমি যেগুলা বললাম, এগুলা যদি তোমরা মনে রাখো তো ভাইবা বোর্ডে তোমাদের জন্য এরকম হবে আর কি সহজ। আর যেটা হলো, এটা তোমাদের আরো বলতেছি যে ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে অর্থোপেডিক্স ইমার্জেন্সি, একটা ওপেন এন্ড ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট এবং ওপেন ফ্র্যাকচার একটা ক্লাসিফিকেশন আছে, গাস্ট্রিলোস ক্লাসিফিকেশন, তোমরা বই দেখে নিবা। ABC আর সি এর আবার 1 2 3 আছে, টাইপ 1 2 3 আছে। এইটা গাস্ট্রিলোস ক্লাসিফিকেশন, ওপেন ফ্র্যাকচার অফ বোনস, এটা দেখে নিবা, এটা রিটেনেও আসে। আর ম্যানেজমেন্ট অফ অ্যান ওপেন ফ্র্যাকচার, যে কোনো একটা দিয়ে দিবে ওপেন ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, একটা হলো জেনারেল ম্যানেজমেন্ট, আর একটা হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে। এইভাবে তোমরা এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাই, আসসালামু আলাইকুম। Thank you, sir.